মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর নেপথ্যে দুই ভাইয়ের বিরোধ, বলছে র‍্যাব। মূল হোতা শাহপরান গ্রেফতার। সংবিধানে সংযোজন বিয়োজন হবে, তবে ছুঁড়ে ফেলা সমাধান না, মন্তব্য রিজভীর। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়। দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না, রংপুরের জনসভায় জামায়াত আমির। দ্রুত প্রয়োজনীয় সংস্কারের তাগিদ। এবং বিচার সংস্কার এবং নতুন সনদ বাস্তবায়নে জনগণই আমাদের শক্তি, বললেন নাহিদ। সীমান্ত হত্যা বন্ধের আহ্বান। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছি আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণকাণ্ড ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা শাহপরানকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল রাজধানীর কারণ বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। শেখ সোহাগের রিপোর্ট। কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারী ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী ধর্ষণ ও ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হয়। এবার এই ঘটনার মূল হোতা শাহ আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এই মব সৃষ্টিকারী যারা, তারা এখনো ধরাছোঁয়ার বাহিরে। সে লক্ষ্যে আমরা র‍্যাব আমাদের কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি। এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী, তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই। দুই ভাইয়ের বিরোধের জেরে এই হিংস্র ঘটনা বলে জানিয়েছেন র‍্যাবের এই মুখপাত্র। এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী, এরা দুই ভাই ছিল। এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সো উত্ত্যক্তর প্রেক্ষিতে এই দুই ভাইয়ের মধ্যে এটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে বিগত 2 মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। সেই সালিশে এই ফজর আলী ছিল বড় ভাই এবং শাহপরান ছোট ভাই। এই দুজনের মধ্যে সালিশে শাহজালাল কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধরও করা হয়। সে প্রেক্ষিতেই শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। এই ঘটনার সঙ্গে সংখ্যালঘু নির্যাতন বা রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলে জানান র‍্যাব। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মের সাথে যুক্ত হলে তাকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলবে বিএনপি। সম্প্রতি বনানীর এক হোটেলে হামলায় জড়িত থাকায় যুবদল নেতা মনিরকে বহিষ্কারের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, নানা অভিযোগে বিএনপির 4 থেকে 5 হাজার লোকের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রিজভী বলেন, সংবিধানে সংযোজন বিয়োজন হবে, তবে একেবারে ছুঁড়ে ফেলা কোনো সমাধান না। সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও, অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি, সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। গতকাল রংপুর জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামের বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে। ভোটকেন্দ্রে কোনো মস্তানতন্ত্র ও কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে।
যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। গতকাল ঠাকুরগাঁওয়ে এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন, ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করা, হত্যা করা হচ্ছে। অবৈধভাবে একের পর এক পুশ ইন করা হচ্ছে। এসব বন্ধ করা হবে। নতুন করে যেন কোনো স্বৈরাচার বা চাঁদাবাজ তৈরি না হয় তার বিরুদ্ধে লড়াই করতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি। বিচার, সংস্কার এবং নতুন সনদ বাস্তবায়নে জনগণই এনসিপির একমাত্র শক্তি বলেও জানান তিনি। আমরা জানি ঠাকুরগাঁও এলাকায় এবং উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যা একটি বড় সমস্যা। ভারতীয় রক্ষী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে, বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। গাইবান্ধা পৌরসভার ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস সদর থানার সাধারণ সম্পাদক মোস্তাসির বিল্লাহ রিয়াদ। সভাপতিত্ব করেন জাসাস পৌর কমিটির আহ্বায়ক মাহমুদ হাসান রিয়াদ। সভা সঞ্চালনা করেন জাসাস সদর থানার সভাপতি দেওয়ান মানিক। অনুষ্ঠান আয়োজন করে জাসাস গাইবান্ধা পৌরশাখার ৮ নং ওয়ার্ড। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী তোড়জোড়। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা শুরু করেছে প্রচারণা। চলছে সভা সমাবেশ ও গণসংযোগ। সেই ধারাবাহিকতায় ব্যস্ত সময় পার করেছেন সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি আইনুল হক। তার পরিকল্পনার কথা তুলে এনেছেন জিন্নাহ ফারুক। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচনের সময় ঘোষণায় মনোনয়ন প্রত্যাশীদের শুরু হয়েছে দৌড়ঝাঁপ। নিজ নিজ এলাকায় জনসমর্থন পেতে কাজ করছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেই দৌড়ে পিছিয়ে নেই সিরাজগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ভিপি আইনুল হক। কেন্দ্রীয় যে সমস্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কোনো কর্মসূচি আমি বাদ দিই, সব কর্মসূচি আমার নেতাকর্মীর সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এই থেকে বোঝা যায় যে আপনি জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে সমস্ত ক্রাইটেরিয়া দিয়েছে সবগুলি আমি পূরণ করছি। ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আইনুল হক একসময় ছিলেন উপজেলা চেয়ারম্যান। বিগত আওয়ামী লীগ সরকারের শোষণ নিপীড়ন সহ্য করেও চালিয়ে গেছেন জনসেবা। যে আমি কেন নির্বাচন করতে চাই, রায়গঞ্জ তারাসের মানুষ অত্যন্ত ভালোবাসে এবং আপনি জানেন যে যারা যারা নির্বাচন করতে চায় এরা 16 বছর তাদেরকে পায়নি। হয়তো তারা কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছে, কিন্তু রাজপথে আমি 16 বছর কাউকে দেখিনি। এইখান থেকেই আপনি বুঝতে পারছেন, এই কারণে আমি রায়গঞ্জ তারাস থেকে নির্বাচন করতে চাই এবং প্রার্থিতা আমি ঘোষণা করেছি। স্থানীয়রা বলছেন আসন্ন নির্বাচনে ত্যাগী ও জনগণের জন্য যিনি কাজ করবেন এমন প্রার্থী চান তারা। শিক্ষিত তরুণ সমাজের সেই আগের ওইরকম বাংলাদেশ আর চায় না। তারা একটা নতুন বাংলাদেশ চায় যেখানে শিক্ষিত মানুষের নেতৃত্ব দিবেন এবং পাশাপাশি দুর্নীতিমুক্ত থাকবেন। আমাদের এখানে 4-5টা ক্যান্ডিডেট আছে। আমরা মনে করি যে এদের মধ্যে থেকেই আমাদের ক্লিন ইমেজের যে কোনো একজন ব্যক্তিকে উনি নমিনেশন দেবে। একটা ক্লিন ইমেজের আমরা প্রার্থী এই রায়গঞ্জ থেকে চাই। বিএনপি থেকে মনোনয়ন পেলে রায়গঞ্জ তারাসকে নতুন করে ঢেলে সাজাতে চান ভিপি আইনুল হক। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। মানব সেবাই আমাদের প্রতিশ্রুতি।
দিগন্ত ছড়াক আলোর গতি এই স্লোগানে দিগন্ত সেবা সংঘর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বরিশালের বাকেরগঞ্জের নিয়মিত ইউনিয়নের নতুন বাজারে সংগঠনের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ, সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নেতৃবৃন্দরা বলেন, এই সংগঠনের মূল উদ্দেশ্য হল তরুণ এবং যুবকরা মিলে সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজ থেকে মাদক মুক্ত করে সমাজের শান্তি প্রতিষ্ঠা করা। ফেনীর দাগনভূঞা উপজেলার কৃষকদের কাছ থেকে মোট ৩৯৫ টন ধান ক্রয়ের বরাদ্দ থাকলেও তার খুব কমই নেওয়া হয়েছে কৃষকদের কাছ থেকে। দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য ও দুর্নীতির ফলে প্রকৃত কৃষকরা অনিয়মের শিকার হচ্ছেন। ফলে প্রান্তিক চাষিরা সরকারি খাদ্য গুদামে ধান না বেচতে পারায় তাদের ধান ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। ফেনী থেকে জিয়াউদ্দিন সোহাগের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জামালুন নূর। এভাবেই ধান এনে তা আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন দাগনভূঞার রামনগর ইউনিয়নের কৃষকরা। সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রম ২৪ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলার কথা থাকলেও এরই মধ্যে তার ৮০ ধান কেনা হয়েছে। তবে প্রান্তিক কৃষকরা জানান, তাদের কাছ থেকে যে পরিমাণ ধান কেনার কথা ছিল সেটা হয়নি। এজন্য প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করলেন তারা। যখন আসছে তখন প্রায় ৮২ টন ধান দেওয়ার ওনাদের সক্ষমতা ছিল। আমাদেরকে বলছে আপনারা নিয়ে আসেন, তো আমরা এখানে ১৫ থেকে ১৬ টন ধান নিয়ে আসার কথা, সেগুলো আনছে, সেগুলো এখন আমাদেরকে ব্যাগ নিতে বলতেছে। এখানে দালালের মাধ্যমে ধান ক্রয় করে মেলার থেকে ধান বিক্রি কিনে ফেলে আমাদেরকে নানাভাবে হয়রানি করতেছে। সরকারিভাবে এই ধান কেনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপরি দাবি করেছেন বলে জানান কৃষকরা। ধান বিক্রির জন্য স্যাম্পল নিয়ে আসি এবং স্যাম্পল নেওয়ার পরে আমার ধানগুলা প্রথমে তারা গড়িমসি করে, এরপরে তারা আমার কাছে টন প্রতি ২০০০ টাকা দাবি করে। বাইরে দালাল থেকে ধানটা কিনে আনা আমাদের দামগুলো, কৃষকের দামগুলো ফেরত দিতেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন গুদাম কর্তৃপক্ষ। যে আমরা এই পর্যন্ত কারোর সাথে কোনো ধরনের কোনো লেনদেন হয়নি, আমরা সরাসরি কৃষক থেকে ধান নিয়েছি এবং আমরা এই বিভিন্ন ধরনের ওজন টোজন নিয়ে যে আছে এগুলো নিয়ে কোনো হয় নাই। এ অবস্থায় ভুক্তভোগী কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজকে লিখিতভাবে আমার কাছে আমাদের এখানের কয়েকটি ইউনিয়নের কৃষকবৃন্দ আমার কাছে এসে তারা লিখিত অভিযোগ দিয়েছে। যদি বিষয়টা সত্যতা থাকে যে তারা অতিরিক্ত এখানে অর্থ বা ঘুষ তারা ডিমান্ড করেছে, অবশ্যই সেই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ থাকবে। এই সমস্যার দ্রুত সমাধান হবে এমনটাই আশা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের শফিপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সদস্য সংগ্রহ ও নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শফিপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিএনপির কেন্দ্রীয় সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা সমাবেশ স্থলে পৌঁছায়। এ সময় সাথে ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জসিমউদ্দিন, আকাশ মণ্ডল সহ আরও অনেকে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নেত্রকোনায় তৃণমূল পর্যায়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেছে জেলা বিএনপি। শুক্রবার বিকেলে বারহাট্টা উপজেলার উড়াদিঘি বাজারে পথসভায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক। এ সময় বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়া উপজেলার ১০ধার বাজার, রায়পুর ইউনিয়নের ফকিরের বাজারে কর্মী সমাবেশ ও জনসংযোগ করেন ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক। এবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ বিজয়ীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি প্রফেসর আবুল কাশেম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ এবং ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনুদ্দিন। এবছর বিশিষ্ট
লেখক হাসনাত আব্দুল হাইকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের সাহিত্য চর্চায় নতুন মাত্রা যোগ করেছে এই সম্মানজনক পুরস্কার, যা লেখকদের অনুপ্রেরণা যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর নেপথ্যে দুই ভাইয়ের বিরোধ, বলছে র্যাব, মূল হোতা শাহপরান গ্রেফতার। সংবিধানে সংযোজন বিয়োজন হবে, তবে ছুঁড়ে ফেলা সমাধান না, মন্তব্য রিজভির। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়। দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না, রংপুরের জনসভায় জামায়াত আমির। দ্রুত প্রয়োজনীয় সংস্কারের তাগিদ। এবং বিচার সংস্কার এবং নতুন সনদ বাস্তবায়নে জনগণই আমাদের শক্তি, বললেন নাহিদ। সীমান্ত হত্যা বন্ধের আহ্বান। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।